হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে কি বলতো, বিগত 6টা মাস আমি চাপা 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 একটা মনে কোথাও গিয়েও একটা কিছু লুকিয়ে রেখেছিলাম তোমাদের কাছ থেকে, বলিনি। তবে অবশ্যই বলবো। সেই জিনিসটাই আজকে মানে সেখান থেকে রিমুভ হলাম, মুক্তি পেলাম। খুব ভালো লাগলো। তবে কালকে আসছে মিনি ব্লগ, আজকে বেশি কিছু বলে সময় নষ্ট করব না। তার জন্য শোনা কথায় আজকে ঘটনা দিতে পারিনি। আমি আজকে প্রায় সারাটা সকাল বাইরেই ছিলাম। বাড়ি আসি 6টার দিকে, এসে একটুখানি রেস্ট নিয়ে তোমাদের সাথে ঘটনাটা রেকর্ড করতে বসেছি। তো যাই হোক, এবার তোমাদের সাথে আমি ঘটনাটা বলি। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নাও। তাহলে চলো আমরা ঘটনায় ফিরি। আজকের ঘটনাটা বেশ ভয়ঙ্কর। হ্যাঁ, আজকের ঘটনাটা বেশ ভয়ঙ্কর, কারণ এই রকম ঘটনা না আগে তোমরা কোনো জায়গায় শুনেছো, আর আমার চ্যানেলে প্রথম তোমরা এরকম একটি সত্য ঘটনা শুনছো। ঘটনাটা ঘটে, আমি তোমাদের বিস্তারিত বলি। যে ঘটনাটা পাঠায় তার নাম হচ্ছে রাজু। রাজু বলে, দিদি ভাই, আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনো চ্যানেলে এরকম যে সত্য ঘটনা শোনানো হয়, এরকম কোনো চ্যানেলে আমি আমার ঘটনা শেয়ার করব। আমি কোনোদিন ভাবিনি। এবার আমি বলি কেন ভাবিনি। সেটা হচ্ছে, আমি খুব গরিব ঘরের একটি ছেলে। আমার বাড়ি কলকাতায়, দোমবাগান। আমি পড়াশোনাও দিদিভাই বেশি শিখিনি। আজকে যে ঘটনাটা আপনাকে শেয়ার করছি, এটাও আমার এক বন্ধু আমাকে লিখে দিচ্ছে। কারণ আমি পড়াশোনা জানি না, আমি বাংলা শুধু নামটা লিখতে পারি। আমি পড়াশোনা জানি না যে আমি আপনাকে ঘটনা কোনোভাবে শেয়ার করব। আর সব থেকে বড় কথা, আমার কাছে আজও কোনো বড় ফোন নেই। আমার যে বন্ধু, সেই বন্ধু তার ফোন থেকে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছে। আমি তাকে বলছি, সে আপনাকে পাঠাচ্ছে। আমি জানি না আমি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, আপনি এই ঘটনাটা সিলেক্ট করবেন কিনা। তো এবার ঘটনাটা ভাই বলে যে, আমার নাম রাজু, আমি ডোমবাগানে থাকি। ডোমবাগানে আমার আদি বাড়ি। আমি যখন 11 বছর বয়স, তখন বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবাকে আমি জন্মের পর থেকে কোনোদিন দেখিনি। আমার বাবার ফটো আমি দেখেছি, কোনোদিন আমি বাবাকে দেখিনি। আমার মা বলে, আমি মায়ের যখন পেটে ছিলাম তখনই নাকি আমার বাবা মারা যায় লরি চাপা পড়ে। তো সেখানে আমার বাবাকে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি। বাবার ভালোবাসা আমি কোনোদিন পাইনি। বাবা কি হয় সেটা আমি কখনো কাছ থেকে দেখিনি। আমি যখন 11-12 বছর বয়স, তখন কলকাতায় আমি সল্টলেক স্টেডিয়ামের ওইখানে একটা চায়ের দোকানে কাজ করতাম। সেই চায়ের দোকানে যে দাদা ছিল একজন, মানে এক কাকুর দোকান, তার ছেলে ছিল যে দাদা, সেই দাদা আমাকে খুব মারতো। মারতো বলতে কি, আমার তো তখন 12 বছর বয়স, দাদাটার তখন মোটামুটি 21-22 বছর বয়স, অনেক বড়। তো যতই হোক মালিকের ছেলে। আসতো, এসে না আমাকে শুধু বলতো, এই রাজু, চা নিয়ে আয় তো। ওদের দোকানে চা নিয়ে আয় তো। চা এনে দিলে আমাকেও বলতো, রাজু, অনেকদিন ধরে না ভাবছি, আমার না জানিস তো কাঁধ দুটো খুব ব্যথা রাজু, আর পাটা একটু টিপে দিত। মানে এরকম করে আমাকে দিয়ে কাজ করাতো। তা আমি কাজ করতাম, কিন্তু ওই যে দাদা, তার বাবা মানে দোকানের যে মালিক, সে কিন্তু তার ছেলেকে এই জিনিসগুলো করতে বারণ করতো, পছন্দ করতো না উনি। বলতেন, কেন করিস তুই ওকে, রাজুকে এরকম জ্বালাস কেন। দোকানে আরো ছেলে ছিল, বড় দোকানে স্টেডিয়ামের কাছে, বুঝতে পারছো, প্রচুর টাকা, হাজার হাজার টাকা এক একদিনে সেল ছিল। বাবাটা বলতো যে রাজু খুব ভালো ছেলে, রাজুকে ওরকম করবি না। ছেলেটা এসে আমার সাথে এরকম করতো। একদিন আমাকে খুব মারে। আমি ওর পা টিপে দিইনি, গা টিপে দিইনি, আমি না করেছিলাম বলে আমাকে আমাকে মারে। আমি না করি এই কারণে, কারণ সেই দিনকে আমার
হাত পুড়ে যায়। গরম চা একদম কাচের শিশিতে নিয়ে যাচ্ছিলাম, ওই কাচের শিশি মানে কাচের গ্লাস, সরি, হ্যাঁ, আমি চা কাচের গ্লাসে নিয়ে যাচ্ছিলাম, সেই কাচের গ্লাস আমার হাতের মধ্যে বাস্ট করে, গরম চা আমার হাতে পুড়ে যায়। তো আমার হাত জ্বালা করছিল, তা আমি টিপবো কি করে? আমি কাত আর পা টিপিনি, অন্য সময় বললে আমি টিপে দিতাম। যার কারণে আমাকে সেদিন খুব মারতে তখন আমি মনে মনে ভাবি যে গরিব হতে পারি, তা বলে কারোর কাছে এরকম ভাবে মার খাবো না। আমি ওখান থেকে কাজটা ছেড়ে দিই। সেই দিনই ছেড়ে দিয়ে আমি সল্টলেকের এইদিকে চলে আসি। সল্টলেকের এইদিকে বাইপাস রোড হয়ে ওইদিকে আমি অনেক বড় বড় ধাবা আছে, বড় বড় হোটেল আছে, ওইদিকে আমি গিয়ে গিয়ে সবাইকে বলছি, ও দাদা দাদা, আমাকে কাজে রাখবে দাদা, ও কাকু আমাকে কাজে রাখবে। সবাই আমি এত ছোট দেখে আমাকে কেউ কাজে নেয় না, বলে না 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 না, তো তোকে যদি কাজে রাখি পুলিশ কেস হয়ে যাবে, হ্যাঁ, তো কাজে রাখা যাবে না। আমাকে কেউ কাজে রাখছে না। আমি সবাইকে বলি যে পুলিশ যদি আসে আমি নিজে বলবো যে তোমরা রাখুনি, আমি নিজে স্ব ইচ্ছায় কাজ করছি। কারণ আমার মা, আমার নিজের দুজনের, আমাদের তো মানে দিন চালাতে হবে, পেট চালাতে হবে। আমার মা এখন কোনো কাজ করতে পারে না। আমার মা একটা সময় লোকের বাড়ি কাজ করতো। আমার মায়ের গ্যাস্ট্রিক আলসার, সারা পেটে গ্যাস্ট্রিক আলসার। তো ডাক্তার বলে দিয়েছে আমার মাকে সেরকম কাজ না করতে। আর অনেকক্ষণ লোকের বাড়ি কাজ করলে বাবুদের বাড়িতে না খাইয়ে থাকতে হয়, শুধু খাটতে হয়। আমার মা তো মারা যাবে। আমার মাকে বলেছি, তাই জন্য আমার মা পারেও না করতে, বাড়িতে থাকে, আমাকে তো কাজ করতেই হবে। রাজু কতটা স্ট্রাগল করেছে লাইফে সেটা রাজুই জানে। রাজুর মতো অনেকেই এরকম রাজু ভাই আমাদের চারপাশে আছে। আমরা রাস্তাঘাটে দেখি এরকম যে বেকার বেকার একটা ছেলেকে গরিব অনেকে মিলেই মারছে, ধরছে, আমরা দেখে পাশ কাটিয়ে চলে যাই। কারণ ওই গরিব ছেলেটা কখনোই যারা ধরে মারছে তাদের মুখের উপর কথা বলতে পারে না। কারণ তারা পয়সা বলা, তাদের গাড়ি আছে, তাদের পকেটে টাকা আছে। কিন্তু ওই গরিব ছেলেটা হয়তো কারোর দোকানে কাজ করে, নাহলে হয়তো ধাবায় কাজ করে, নাহলে কোনো রেস্টুরেন্টে কাজ করে। বলতে গেলেও মালিক বলবে এই তুই আমার কাস্টমারকে নষ্ট করেছিস। রাস্তায় দাঁড়িয়ে কোনো পাবলিক এসে সেই ছেলেটার হয়ে বলবে না। কারণ দেখবে যে গরিব ঘরের একটি ছেলে, মুখে চোখে কালি, মানে সেই রাতে ঘুম নেই, খাবার নেই, মুখ শুকনো, ওর হয়ে কটা লোক দাঁড়িয়ে বলবে? এরকম ভাবে অনেক রাজুই রাস্তায় আশেপাশে আমরা পথ চলতে দেখি যে কিভাবে রাস্তায় লোকের কাছে মার খাচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মতো কেউ নেই। আর হ্যাঁ, প্রতিবাদ করার মতো কেউ থাকলেও, আর যদি আমি প্রতিবাদ করতে যাই সেখানে দাঁড়িয়ে আরো 5টা লোক আমার হয়ে প্রতিবাদ করবে না। যদি আমার হয়ে প্রতিবাদ করে তাহলে সেই প্রতিবাদটা আমার না, সেটা রাজুর হবে, কিন্তু মানুষ করবে না। উল্টে আরো একজন যদি সেই রাজুর সাপোর্ট নেয়, লোকে তাকে আরো আজে বাজে দুটো কথা বলবে। তো সেরকমই এই রাজুর জীবনে ঘটে। রাজু বলে একজন আমাকে কাজে রাখে। সে আমাকে বললো, দেখ বেটা, बुरा आदमी, बोलते देख बेटा, तू मेरा होटल में काम कर, लेकिन তোকে ঘরে আমি যেতে দেবো না। तू यहाँ पर रहेगा, यहाँ पर खाएगा, यहाँ पर सो जाना रात को, तू यहाँ माने तू बोलছে तू यहाँ ही रहे ना, तू यहाँ से मत घर जाना। তখন রাজু বলছে কি যে কোনো জায়গায় কাজও পাচ্ছি না, একটা কাজ পেয়েছি, মালিক টাকাও ভালো দেবে, আমি যে ছোট মানুষ, অন্য তো কেউ নিচ্ছেই না। রাজু তখন বলছে যে ঠিক আছে সর্দার জি, একজন পাঞ্জাবি সিং ছিল, ওনার ধাবা রোডের পাশে, বয়স্ক ছিল, ওনার 2 ছেলের অ্যাকচুয়ালি দোকান, উনি বাবা। তা ওনাদের মানে ওই 2 ছেলে, যে পাঞ্জাবি যে সর্দারজি আছে মানে বাবাকে বিশাল মানে খুব রেসপেক্ট, ভালো লাগলো দেখে। তো আমাদের রাজু ভাই বলে যে আপনি বিশ্বাস করবেন না, আমাকে ওখানে কাজে রেখে দেয়। এবার ঘটনা ঘটলো, আমি রাতের মানে সারাদিন সবজি কাটা থেকে শুরু করে আদা পেশানো, লঙ্কা পেশানো, হামানদিস্তা সব করতাম। অ্যাকচুয়ালি আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছিল যে তুই এরম এরম করে রাজু কাজ করবি। তো ওখানে অনেক নন বেঙ্গলীয় ছিল, বাঙালিও ছিল, মানে হিন্দুস্তানি বাঙালি আমরা উভয় মিলে ওখানে থাকতাম।
কাজ করতাম। এবার সব থেকে বড় কথা হলো, যেই দিন থেকে রাতে থাকা শুরু করলাম, একদিন হ্যাঁ, একদিন রাতের কথা বলি। একদিন রাতে আমার খুব ভালো করে মনে আছে, আমি রাতের বেলা খুব জোরে আমার পটি পাই। তা আমি বাথরুমে যাই উঠে, তো পাশে যে এক হিন্দুস্তানি দাদা ছিল, মানে আমি তো ওখানে সব থেকে ছোট, তো আমাকে ওখানে ছোটা ভাইয়া করে সবাই বলতো। কাস্টমার এসে যখন জিজ্ঞেস করতো এ उसका नाम क्या है, কাউকে জিজ্ঞেস করলো, বলতো उसका नाम राजू है, हम लोग छोटा भैया बोल के उसको पुकारते हैं। তো আমাকে কাস্টমারও ছোটা ভাইয়া করেই চিনে যায়, সবার মুখে মুখে আমাকে ছোটা ভাইয়া করতো। তো আমি রাতের বেলা যখন উঠে যাব মানে বাথরুমে, তখন পাশে যে হিন্দুস্তানি দাদাটা ছিল, সবাই তো খুব ভালোবাসতো। ওই দাদা তখন বলছে, क्या रे छोटा कहाँ जा रहा है तू इतने रात को, বলছে हम बाथरूम में जा रहा है, বলছে কাল से रात में जो भी हो मत जाना। तो তখন রাজু বলছে যে এ क्या बोल ए क्या बोल रहे हो भैया, बड़ा भैया, रात को बात सुसु लगेगा तो नहीं जाएंगे, बोलते नहीं, जो भी हो रात को नहीं उठना, আর উঠেगा तो अकेला मत, बाहर बाहर মানে বাইরের দিকে তো বাথরুম পায়খানা, বলছে ধাবার বাইরে, বলছে बाहर मत निकलना, यहाँ पर एक ऐसा जगह है वहाँ पर जाके सिर्फ মানে टॉयलेट করার জন্য। तो बोलते ठीक है मैं अभी जाती हूँ, बाहर जाके करके आती हूँ। তো সে বলে না সে ঘুমিয়ে পড়ে, সে হিন্দুস্তানি যে ভাইয়াটা ঘুমিয়ে পড়ে। আমাদের এই রাজু ভাই, ও তো বাঙালি ছেলে, ও কি করে, ও বাইরে বেরোয়, বাইরে রোডের পাশে হুস হাঁস করে গাড়ি চলছে, বড় বড় লরি বড় বড় গাড়ি সব চলছে। ও ওর মতো উঠে কিছুটা দূরে ধাবা থেকে কিছুটা এগিয়ে গেলে পারে ওইখানে হচ্ছে পরপর মানে পাবলিক টয়লেটও রয়েছে আর স্টাফদের জন্যও রয়েছে পরপর। তখন ও ওখানে যখন যায়, গিয়ে ও তো বাথরুমে চলে গেছে, বলছে যখন আমি বাথরুমের ভিতরে বসে আছি, ওই যে চাল, উপরে যে চাল রয়েছে অ্যাডবেস্টারের চাল, পাকা এমনি পায়খানাটা পাকা কিন্তু অ্যাডবেস্টারের চাল, ওর উপরে না অ্যাডবেস্টারের মধ্যে যদি কেউ নখ দিয়ে মানে খ্যাস 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 করে কিছু বসে টানে, যেরকম শব্দ হয় ওই রকম উপরে ওরকম খ্যাস 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 করে মনে হচ্ছে নখ দিয়ে বিড়াল হোক কুকুর যেরকম ভাবে নখ খ্যাসটায় ওরকম শব্দ হচ্ছে। তখন ও উপর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, একটা ভয় তো মনে লাগছে যে বাবা রাতের বেলা এরকম আওয়াজ হচ্ছে, ভয় পাচ্ছে কি হবে, ইঁদুর টিঁদুর করছে নাকি না বিড়াল ঠেড়াল উঠেছে, কুকুর তো উঠতে পারবে না, অত উপরে কি করে উঠবে। এবার কোনোরকম ও কাজকর্ম করে বেরিয়ে যখন ও হেঁটে হেঁটে রাস্তা দিয়ে, বললাম না ধাবা থেকে বেরিয়ে মোটামুটি অনেকটাই দূর হেঁটে, আর আবার যখন ও বাথরুম থেকে বেরোয়, বাথরুম থেকে বেরিয়ে ও ধাবার দিকে আসছে, বলছে যখন ধাবার দিকে অনেকটা চলে এসছে হাফ রাস্তা ওই বাথরুম থেকে, ও পিছন ঘোরে, আর দূর দিয়ে লরি আসছিল হরেন দিতে দিতে, লরির যে সামনের ফোকাসটা সেটা তো রাস্তার মধ্যে পড়েছে, অনেক দূর থেকে ফোকাসটা পড়েছে, ও দেখছে সেই ফোকাসে ওই যে পায়খানার ছাদে ও দেখছে মানে অ্যাডভেস্টারের ওপরে কেউ একজন মহিলা যে বসে রয়েছে রীতিমতো, যেখান থেকে ও বেরোলো মানে সেই টয়লেটের যে দরজার নিচে পা ঝুলিয়ে ও উপরে বসে আছে, পুরো কালো কুচকুচ করছে, এটা আলোতেও দেখে, ও পরিষ্কার দেখে, বলছে আমার চোখে কোনো ঘুম নেই, আমি কোনো রকম কিচ্ছু ওখানের খবর জানি না, বা আমি ভেবেছি এরকম কিছু হতে পারে রাত্রে উঠছি, বা আমার ওসব কিচ্ছু না। আমি দৌড়ে তখন চলে যাই খাবার ভিতরে, গিয়ে তখন যখন আমি বসে খাটে হাঁপাচ্ছি আর বলছি মাগো আমি কি দেখলাম, আমার মানে বুকের ভিতর তো ধরাস ধরাস করছে, মানে আমি তো থাকতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না। তখন ওই সামনে যে ভাইয়া ছিল আমাকে বলছিল, সে ভাইয়া তখন আমাকে বলছে, राजू मैंने बोला था ना रात को बाहर मत निकलना, देखा ना क्या हुआ,
इसलिए ही तो तुझे मैं बोली बाहर रात को नहीं निकलना, जो भी हो जाए बाहर मत जाना, तू सो जा, मैं तुझे सुबह कुछ बात बोल दूंगी। তা ও তখন কোন রকম সকালবেলা প্রচুর জ্বর। রাজু বলে আপনি বিশ্বাস করবেন আমার গায়ে সেই যে কি জ্বর, জ্বর তো জ্বর, আমি চোখ খুলতে পারছি না, উঠে বসা তো আমার স্বপ্ন, চোখ খুলতে পারছি না। সবাই এসে আমাকে বলছে রাজু উঠ, রাজু উঠ, রাজু উঠ, রাজু উঠ, রাজু রাজু উঠবে, রাজু চোখই খুলতে পারছে না। কোনো রকমে রাজুকে ডাক্তার দেখায়, সেই যে সর্দারজি তুই ছেলে, তারা ডাক্তার টাক্তার দেখানোর পর ও তো একটু সুস্থ হয়। তখন ওই যে ভাইয়াটা মানে হিন্দুস্তানি যে একসাথে থাকে, সে তখন বলছে যে রাজু রাত মে क्या हुआ था तेरे साथ, তখন রাজু সবটা বলে। তখন বলছে শুন राजू, ये जो ढाबा है ना, ये चाचा और चाचा का जो 2 लड़का है, ये हम लोग को बहुत तेल लगाता है। ऐसा कोई भी होटल रेस्टोरेंट या ढाबा तू जो भी बोल, कोलकाता में जो भी बोल, तू किसी के पास तुझे ऐसा प्यार नहीं मिलेगा। ये लोग ऐसा क्यों करता है जानते हैं? তখন রাজু বলছে না। তখন বলছে শুন मेरा बात, मैं यहाँ पर बहुत दिनों से हूँ, बहुत दिन क्या बोलूं, बहुत सालों से हूँ, मैं सब कुछ जानता हूँ। यहाँ पर पहले कोई लड़का नहीं रहता था, जो आता वो भाग जाता, एक रात रहता तो सुबह होते होते भाग जाता, पैसा भी नहीं लेता, क्योंकि ये जो ढाबा है यहाँ पर बहुत साल पहले एक एक्सीडेंट हुआ था। इस ढाबा के जो बाहर के जगह है, जिस पे टॉयलेट बना हुआ है, गार्डन बना हुआ है, कार पार्किंग बना हुआ है, उस जगह एक कार एक्सीडेंट हुआ था, एक बस और एक ट्रक के साथ। जब एक्सीडेंट हुआ उस हादसे में बहुत लोग हुआ मर गया था, और मरने के बाद वो जायगा शापित हो गया है, वो जायगा में भूत रहता है। हम लोग रात को कोई नहीं वहां पर जाते हैं, हम लोग का रात में जरूर हम টয়লেট মানে বলছে যে রাতের বেলা যদি কোনোভাবে যদি বাথরুম পাই, আমরা পেছন দিকে একটা জায়গা করেছি, সেখানে যাই। যদি কারোর রাতে খুব সমস্যা হয় পেটের, তাহলে পরে ওরা কি করেছে পেছন দিকে দুটো ইট বসিয়ে, যেখানে বাথরুম করেছে নিজেরা, মানে ওইটা ওদের ভেতরে মানে পেছন দিকে, বলছে আমরা ওই মাঠের পেছন দিকে ওইখানে দুটো ইট বসিয়ে একটা জায়গা ঘিরে রেখেছি, ওখানে ওরা কাগজ টাগজ দিয়ে চিন কাগজ ওরম করে ওরা মানে রাতের বেলা বাই চান্স হয় না বলে ওরা চেপে রাখে, যদি কারো যেতে হয় ওরকম করে ওরা ওখানে গিয়ে পটি করে। রাজু বলছে দিদি আপনাকে কি বলবো, আমি যখন শুনছি না এগুলো, আমার বুকের ভিতরটা না মানে এত ভয়ে আমি মানে বলতে পারবো না, আমি বলতে পারবো না, আপনাকে বোঝাতে পারবো না। তো আমাকে ওই হিন্দুস্তানি যে দাদাটা ছিল ও বলল যে तू रहते रहते सब कुछ सीख जाएगा, कोई तुझे यहाँ पर रहने को मुश्किल नहीं होगा, फिर भी जो भी हो तो जितना दिन जितना मास यहाँ पर रहेगा, यही बात मेरा हमेशा दिमाग में बैठा ले कि रात को जो भी हो कोई बुलाए भी तो রাত को नहीं निकलना, কারণ ওই যে ধাবা কাম রেস্টুরেন্ট সেটা রাতে চলতো না, সেটা রাতের বেলা বন্ধ থাকতো, সারাদিন খোলা থাকতো, সকাল 6টা দিয়ে একদম রাত 12টা অবধি খোলা থাকতো টানা, কিন্তু রাতের বেলা খুলতো না, বন্ধ করে দিত, রাত বন্ধ থাকতো। এই ছিল আজকে আমাদের রাজু ভাইয়ের ঘটনা। রাজু ভাইয়ের এখন বয়স হচ্ছে 23 বছর। রাজু ভাই যখনের কথা বলছে তখন ছিল 12 বছর বয়স, 12 12.5 বছর, মানে বুঝতে পারছো অনেক বছর আগের কালের কথা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে, ঘটনাটা সত্যি খুব ভালো। আজকের ঘটনাটা সত্যি কথা বলতে শুধু রাজু ভাইয়ের জীবনের একটা দিক এখানে উঠালাম, সেটা হচ্ছে কষ্ট, অভাব,
এই পেটের দায় মানুষ কষ্টে অভাবে মানুষ কত কিছু করে। একটা ছোট্ট 12 বছরের ছেলে, যার স্কুলে ব্যাগ নিয়ে পড়তে যাওয়ার কথা, যার বন্ধুদের সাথে খেলার কথা মাঠে, তা সে সেগুলো থেকে বঞ্চিত। সেগুলো থেকে বঞ্চিত। অনেক পার্সোনাল কথা আমাকে বলে ভাই। ভাই বলে, দিদি আমার তো কোনো দিদি নেই। আপনাকে আমি সত্যি মনের মতো ভেবে, নিজের দিদি ভেবে মনে করে আমি বললাম, আপনার মধ্যে সেই গম্ভীর্য বা আপনি সে অহংকারী কোনো মেয়ে না যে আপনাকে আমি বললে হয়তো আপনি আমার ঘটনাটা নেবেন না, বা আপনাকে যে আমি দিদি বলে ডাকছি হয়তো আপনার পছন্দ হবে না, আমি গরিব বলে। না দিদি, আজকে আমার নিজের সাইকেলের গ্যারেজ আছে, আমার একটা হোটেল আছে কলকাতা শহরে, আমার এখন টাকা পয়সার কোনো অভাব নেই। আমি মাকে অনেকটা সুস্থ করেছি। আমি এখনো বিয়ে ঠিয়ে করিনি, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু মাকে নিয়েই থাকে ভাই রাজু। আর বললো আমার মাও এখন অনেক অনেক ভালো আছে। সত্যি কথা বলতে, এই যে রাজুর জীবনের যে ঘটনাটা, অনেকটা যখন রাজু বলছিল আমি তখন ভাবলাম হয়তো নামটাও রাজু, আর ঘটনাটা এরকম মনে হচ্ছে কোনো হিন্দি মুভির একটা পার্ট, অধ্যায় তুলে আমাকে বলছে। রাজু আমাকে যখন ঘটনাটা বলছে, রাজু আমি ভয়েস শুনি, মানে ওর রীতিমতো কাঁদছিল। যখন পরে বলছিল যে আমার বাবা মারা যায়, আমি কোনোদিন বাবার ভালোবাসা পাইনি, বাবা কি জিনিস কোনোদিন মানে অনুভব করিনি। কারণ আমি মৃত্যু আহ বাবার মৃত্যুর পরই আমি জন্ম হয়েছি, আমি জন্ম হয়ে আমার বাবাকে আমি দেখতে পারিনি, শুধু ফটোতেই দেখেছি এটা আমার বাবা। এই এই কথাটা যখন বলছিল রাজু ভাই, কান্নাকাটি করছিল, সত্যি খুব খারাপ লাগে। ভাইয়ের জীবনে এই ঘটনাটা ধাবায় কাজ করতে গিয়ে ঘটেছিল। ভাই বলে, দিদি ভাই ওই ধাবাটা আজও চলে, কিন্তু অনেক মার খেয়ে গেছে। আজ থেকে 10-12 বছর আগে রমরমিয়ে চলতো ওই সময়। তখন ধাবা টাবা বেশি ছিল না কলকাতা শহরে, এত মানে রেস্টুরেন্ট কোথায়, মল কোথায়, কিছুই তো ছিল না। এখন তো এত মল রেস্টুরেন্ট হোটেল হয়ে গেছে। এখন ওই ধাবা টাবাতে খুব কমই লোক আসে, মানে ও চেনে, এখনো যায় সেই ধাবাতে, কারণ ওনারা তো কোনো খারাপ ব্যবহার করেনি ওর সাথে। ও ওখানে থেকেই তো আস্তে 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 নিজের পায়ে দাঁড়িয়েছে। তারপরে সেই যে পাঞ্জাবি মালিক ছিল দুজন, তারা মোটামুটি ভাইকে অনেক টাকা পয়সাও দিয়েছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যে যা তুই কাজ কর। মানে তাদের সাথে এখনো খুব ভালো সুসম্পর্ক আছে। বলে তারা যদি আমাকে না হেল্প করতো, যে আমি অনাথ, আমার বাবা নেই, আমার মা অসুস্থ, তাহলে হয়তো আমি বেঁচেও থাকতাম না। কারণ প্রথম কথা হচ্ছে কেউ কাজেই নিচ্ছিল না, তারা তো নিয়েছিল। তো চলো, ঘটনাটা জানি ভয়ের সাথে ঘটনাটা খুবই মানে বুকটা মানে ভার হয়ে যাবে শুনলে, এরকমই একটা ঘটনা। আমারও খুব শুনে কষ্ট হচ্ছিল। যাই হোক, ভাইকে একটাই কথা বলেছি, ভাই দেখো আমার তো কোনো ভাই নেই, তুমি একটা কাজ করো, যদি তোমার কোনো সময় এই দিদিকে প্রয়োজন হয় তুমি আমাকে একটা কল করো। ওকে আমি নাম্বারও দিয়েছি, যে কল করো। আর শুধু দরকার বলে এই দিদিকে যদি ওই কিছু বলার জন্য না, যদি কোনো টাকা পয়সাও যদি তোমার মনে হয় যে দিদি খুব মুশকিলে পড়ে গেছি, কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করো, যদি আমার কাছে থাকে, যদি আমার ইউটিউব পেমেন্ট আসে, যদি আমি কিছু সেভিং করে রাখতে পারি সংসার দিয়ে, আমি তোমাকে দেবো। আমি ভাইকে কথা দিয়েছি, এর আগেও আমি দুজনকে দিয়েছি, নাম বলবো না। এর আগেও আমি দুজনকে দিয়েছি। এক বোন তার বাচ্চার জন্য বই কিনতে পারছিল না, বলেছিল দিদি আমার ছেলে ক্লাস 4-এ উঠেছে, বাবা ভ্যান চালায়, আমি তাকেও দিয়েছি। আমি দিই, আমি করি মাঝে মাঝে, মানে আমার ভালো লাগে, আমি জানি না আমার ভালো লাগে। আমাকে অনেকে বলে উম যে কেন করিস বা কেন, আমি বলি আমার ভালো লাগে, আমার ভালো লাগে সত্যি কথা। দেখো সে যদি আমার সাথে ঠকায় ফ্রড করে, আর করুক না, তাতে কি হয়েছে, উপরে একজন আছে বসে, সে তো আমার সাথে ফ্রড করবে না। সারা দুনিয়া যদি আমাকে ঠকায়, ওই যে উপরে বসে রয়েছে, সে আমাকে কোনো দিন ঠকাবে না। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। তো চলো, অনেকগুলো কথা বললাম। আসলে ভাইয়ের ঘটনাটাই এরকম না, বলতে বলতে না সিরিয়াসলি একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম। কালকে দমদমের ঘটনাটা তোমাদের দিয়েছিলাম। দমদমের একটি প্রাইভেট অফিসে, যেখানে দোতলায় অফিসটা ছিল আর 3 তলায় ছিল একটা নার্সিং হোম। নার্সিং হোমটা বন্ধ হয়ে যাওয়ার পর
সেই নার্সিংহোম দেখো, একটা হসপিটাল বলো নার্সিংহোম বলো, সেখানে যেরকম জন্ম হয় সেরকম কিন্তু প্রত্যেকদিন মৃত্যুও হয়। তো সেখানে খারাপ জিনিস থাকবেটা তো স্বাভাবিক। আচ্ছা, কালকে প্রথম চন্দনা গোপী দিদিভাই কমেন্ট করেছে, তারপরে সুপর্ণা দি, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে হচ্ছে পার্থ দাস, টিনা ঘোষ, তারপর কমেন্ট করেছে টিনা ঘোষ, রেশমি ব্যানার্জি দিদিভাই, রুমিতা ঘোষ বোন সেওসি, তারপরে রমিতা ঘোষ। আচ্ছা, তারপরে বর্ষা সরকার বোন বলেছে যে দিদিভাই, আহমেদাবাদে যে এয়ারপ্লেন দুর্ঘটনাটা হলো সেই জায়গাটা কি খারাপ হয়ে যাবে? কারণ অনেক মানুষ ওই জায়গায় অকাল প্রাণ হারিয়েছে, তাদের আত্মা তো থাকবেই। তুমি কি বলো? আমাকে বোন জিজ্ঞাসা করেছে। খুব দুঃখজনক ঘটনা সত্যি। মানে এই যে প্লেনটা, এই প্লেনটা যে ক্র্যাশ হয়ে গেল, সব থেকে বড় কথা যে শর্টস গুলো, রিলস গুলো, ফেসবুক, ইউটিউব সব জায়গায় এরকম ভাবে মানে এত ভাইরাল, যে তারা যখন প্লেনে উঠছে সবাই সেলফি করছে, স্মাইল করছে। কে জানতো বলো তো? কে জানতো যে আহ, আজকে এত কথা বলছি, আজকে এত আনন্দ করছি, যে কালকে আমি তোমাদের সামনে বসে ঘটনা বানাতে পারবো? বলো তো। প্রত্যেকটা দিন একটা আমাদের নতুন লড়াই, প্রত্যেকটা সকাল আমাদের একটা নতুন জীবনের অধ্যায় খোলে। বলো তো। আজকে হতেই পারে যে আমার বেঙ্গলি ব্লগার শোনায়, আজকে আমার শেষ ভিডিও এটাই হয়ে থাকবে, হয়তো আর আমার এই চ্যানেলে আমি আর ভিডিও দেবো না। হতেই তো পারে। দেখো, আমরা তো সাধারণ মানুষ, আমরা কিছুই জানি না। এই যে প্লেন প্লেন আহমেদাবাদে যে ক্র্যাশ হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমরা যেরকম একটা মন আমাদের ভারাক্রান্ত, আমরা যেরকম কষ্ট পেয়েছি, সেখানে পাশাপাশি আমরা কিন্তু এইটাও এখান থেকে শিক্ষা নিতে পারি যে জীবনে বেঁচে থাকার জন্য যতটুকুনি প্রয়োজন, আমি মনে করি ততটুকুনি করা দরকার। আনন্দ, খুশি, আহ্লাদ, ঘুরতে যাওয়া, পার্লার ভিজিট করা, নতুন নতুন খাবার এক্সপ্লোর করা আমার মনে হয় দরকার। নতুন নতুন জামা কাপড় পরা, আত্মীয়র বাড়ি যাওয়া, সবার সাথে সুসম্পর্ক রাখা। কে জানে বলো তো, কার জীবনের অধ্যায় কোন দিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আর জীবনে কোনো দিন সে অধ্যায় খোলার জন্য তুমি বা আমি থাকবো না। হতেই তো পারে। এই যে 5টা পরিবার, 3টে বাচ্চা, স্বামী স্ত্রী, যে দেখাচ্ছে বারবার, আমার খুব কান্না পাচ্ছিল বাচ্চাগুলোকে দেখে। ওফ, সেই বাচ্চাগুলো বলো তো জানতো যে আমরা কিছুক্ষণ পর আর এই পৃথিবীতে থাকবো না, কি কঠিন কঠোর ভাবে আমাদের মৃত্যু হবে। ওহ, জাস্ট আমি বলতে পারি না, আমার খুব কষ্ট হয়। যাকে আমরা এটাই বলবো যে যারা যেখানেই থাক, যেন তাদের আত্মা উপরওয়ালা শান্তি দেন। তাদের তো কোনো দোষ ছিল না, এটাই বলবো। তাদের মৃত্যুটা হয়তো এরকম ভাবেই ছিল, হয়েছে। একটাই কথা বলবো, জীবনে এত হতাশা, জীবনে এত কান্না, জীবনে প্রতিশোধ, আমার মনে হয় না কিচ্ছু না, কেউ কারণ না, কেউ কারণ না। যতদিন আছি ততদিন নিজেকে আর সবাইকে ভালো করে নিয়ে থাকতে হবে, এটাই আমাদের প্রতিশ্রুতি হোক। চলো, আমাদের বোনের কথা দিয়ে, বর্ষা বোনের কথা দিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। যাই হোক, তারপর আমাদের কমেন্ট করেছো আহ মণিদীপা ব্যানার্জি, তারপরে রমিতা ঘোষ, তারপরে আবারও রমিতা ঘোষ কমেন্ট করেছো, তারপর আমাদের ভাস্কর অধিকারী ভাই কমেন্ট করেছো, রিমলি বিশ্বাস, মিম কমেন্ট করেছো, শুভঙ্কর ঘোড়ই, পার্থ দাস বলেছে দিদি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কমেন্ট করেছো প্রশান্ত পরামানিক, দিদি কেমন আছো? তোমার মায়ের পুজো ভালোভাবে হোক এই কামনা করি। কেন ভাই? শুধু কি মা, বড় মাটা আমার, তোমার না? তারা মা তোমার না? কালী মাকে তুমি মানো না? মায়ের তো রূপ, মা তো তারা, মা তো কালী, সেই তো বড় মা। আর তোমার মায়ের পুজো মানে আমাদের সবার মা, সবার মায়ের পুজো। তাহলে এত এত মানুষ আমাকে মায়ের মায়ের পুজোর জন্য সবাই দক্ষিণে পাঠাচ্ছে, সবাই মূল্য পাঠাচ্ছে,
যার যেরকম সামর্থ্য সে সেরকম পাঠাচ্ছে, মানে আমি তো কারোর কাছে বলিনি, তারা শুনে তারা মানে সবাই বলছে দিদি যার কাছে স্ক্যানার আছে সে তো পাঠিয়ে দিচ্ছে, যার কাছে নেই সে ফোন করে রীতিমতো 10টা থেকে 11টা 1 ঘন্টা ফোন খোলা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করে বলছে দিদি আমাকে স্ক্যানার পাঠান, আমি মূল্য পাঠাবো। যার যা সামর্থ্য মাকে পাঠাচ্ছে। তাহলে তো তারাও বলতে পারতো যে তোমার মায়ের পুজো তুমি করো, আমরা কেন মূল্য দেব? এটা কোনো কথা হলো ভাই? তারপরে সাপ টেস্ট বাংলা কমেন্ট করে, তারপর কৌশিকী ঘোষ, তারপরে পার্থ আমাদের সেরা টপ কমেন্ট করে, পার্থ 3খানা পরপর কমেন্ট করে, আগে কতগুলো কমেন্ট করে, তারপর দিশা ব্লগ, তারপরে বং হিন্দু ফেসিয়াল, স্বপ্না বাজাল দিদিভাই, তারপর ঋষিতা মালাকার, নীলিমা সিংহ, শ্বেতা সাউ, জয় বড় মায়ের জয় বোন। তারপর পার্থ দাস বলেছে দিদি তোমার ভিডিও রাতে না শুনলে আমারও আমার আহ মেয়ের ঘুম হয় না। আচ্ছা। তারপর কমেন্ট করেছে জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয় ভাই, খুব ভালো থেকো। আবারও বর্ষা বোন আমাদের কমেন্ট করেছে। তারপরে পার্থ দাস, সে বনশ্রী দে কমেন্ট করেছো। তারপর গঙ্গা বৈরাগী, রেখা অধিকারী দিদিভাই, শ্বেতা সাউ, পূজা দাস, তারপর কমেন্ট করেছো কৃষ্ণা মুখার্জি, তারপরে আবারও রিমলি করেছো, শ্রাবন্তী হাজরা, তারপর কমেন্ট করেছো পার্থ ভাই, জলি হাজরা, রূপা দে, তারপর রিঙ্কু সরকার। খুব ভালো লাগে যখন তোমরা এক একজন অনেক 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 কমেন্ট করতে থাকো। তারপর কমেন্ট করেছো সুমন কান্তি মান্না। সুমন, খুব ভালো একটা কথা বলেছো আজ তোমার এত সুনাম আর প্রসঙ্গ শুনে নিজেকেই ধন্য মনে হয় যে একজন খুব ভালো মানুষের ভিডিও দেখি আমি। জয় বড় মা, জয় বড় মায়ের জয় ভাই। দেখো ভাই, এই যে ভালোবাসা, আমাকে যে ফোন করে বড় মা বলে ডাকে, মাতাজি বলে ডাকে, মা বলে ডাকে, যে আমার মায়ের থেকেও অনেক বড় উনি, আমাকে উনি মা বলে ডাকেন, এইটাই আমার কাছে অনেক পাওনা। অনেক, আমি হয়তো আগের জন্মে জানি না এই জন্মে কিনা, আমি পুণ্য তো করেছিলাম ডেফিনেটলি, আমি কিছু ভালো কাজ তো করেছিলাম যার জন্য আজকে সবার মনে এরকম ভাবে আছে, সারা জীবন যেন থাকতে পারি, আর কিছু চাই না। কেউ আমাকে ভুল বুঝো না। তারপরে সুদীপ্ত ব্যানার্জি, তারপরে টুকু সাবারবাল দাদা ভাই, তারপরে ভারতী দত্ত, রত্না দাস, টিনা ঘোষ, কিং কোপরা ইয়েট, তারপর কমেন্ট করেছে রাজীব মল্লিক, পাপ্পু দেব ভাই, বিকাশ, তারপরে রিঙ্কু নিয়োগী, তারপরে অবন্তিকা পাল, আচ্ছা, উমা ঘোষ, শ্রেয়াস, রত্না দাস, তারপরে শৃঙ্খা বণিক, তারপর কমেন্ট করেছে সোমা কুণ্ডু। অনেক কমেন্ট, অনেক কমেন্ট। তারপরে শ্রাবণী রয়, আব্দুল হক ভাই, টিনা আচারিয়া, রীতা রয়, সোমা দাস পরিবার থেকে আমাদের কমেন্ট করেছে। তারপরে দেবাশিস ভট্টাচারিয়া, সুমনা ব্যানার্জি, কিষাণু মান্না, প্যান্থার গেমিং বয়টি, প্রদীপ দাস, সবার নাম বলে দিয়েছি। একজনের নাম মিস হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে এসে, হ্যাঁ দিদি ভাই তোমার উপর অভিমান করেছি, কাকে বলছি সে বুঝতে পারছো, সকাল সকাল আমাকে বকছে, হ্যাঁ দিদি ভাই খুব অভিমান করেছি, তুমি কালকে আমার নাম কেন বলনি? আমি বললাম কেন, আমি কি তোমার শত্রু? তুমি আমার মহান শত্রু যে আমি তোমার নাম বলবো না। আসলে দেখো, যখন আমি ধরো এই সময় রেকর্ড করছি, এই রেকর্ডটা করার পর যদি তুমি কমেন্ট করো, আমার তো রেকর্ডিংটা করা হয়ে গেল, আমি তো নামগুলো তুলে শেয়ার করে দিলাম আজকের জন্য। এবার তুমি সেই ঘটনাটা এর পরে যদি কমেন্টটা করো, তাহলে পরে আমি কি করে তোমার কমেন্টটা নেব? আমার তো রেকর্ড করা হয়ে গেছে, বুঝতে পারলে? তো চলো, আজকের ঘটনাটা কিরম লাগলো, মনের অনেকগুলো কথা বললাম, শরীরটা খুব টায়ার্ড, ভালোও লাগছে না, সারাদিন বাইরে ছিলাম, কেন গেছিলাম সেটা আমি কালকে মিনি ব্লগে শেয়ার করবো। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা, চলো, গুড নাইট।